হচ্ছে এজিটি লাইভ 24/7 ये है एजीटी लाइव 24/7 This is AGT Live 24/7 কি মানে অবিচার তাদের প্রতি, তাদের খাদ্যের বাচ্চাদের খাওয়ানোর টাকা তারা পকেট থেকে খরচ করেছে, সেই টাকা মাসের পর মাস দিচ্ছেন না, বেতনটা নিয়মিত পান না, মোবাইলের যে টাকাটা দেওয়ার কথা সেই টাকা দিচ্ছেন না। আর মোবাইল ব্যবহার করো, কাজ করো, কাজের কোনো ঘন্টা নেই। আশাকর্মীদের তো ভয়াবহ অবস্থা, সে 12 ঘন্টা 14 ঘন্টা যত কাজ আছে সব আশাকর্মীদের উপর চাপিয়ে দেওয়া হয়। অল্প পয়সা পান, সেই পয়সাটাও 3 মাস 4 মাস পরে মজুরি পাচ্ছেন, মজুরি অনিয়মিত। রাজ্য সরকার যে অংশটা দেওয়ার কথা, কারণ আসার মজুরিটা হলো কেন্দ্রের একটা অংশ, আমাদের বামের আমলে আমরা চালু করেছিলাম, তার যে টাকাটা কেন্দ্র দেবে সেই টাকার 1/3 রাজ্য সরকার দেবে, এটা হলো অতিরিক্ত টাকা, এটা দেয় না। তাদের থেকে আরেকটা প্রশ্ন এসছে, যখন ভিডিএ ভেরিয়েবল ডিয়ারনেস অ্যালাউন্স এটা বামফ্রন্ট সরকারের সঙ্গে চালু হয়েছিল, সমস্ত সেক্টর এমনকি আপনাদের সাংবাদিক বন্ধুরাও যারা আছেন অল সেক্টর, যারা ডিএ পায় না, সরকারি ডিএ পায় না, অন্য যে ক্ষেত্রগুলো আছে সেখানে 6 মাস অন্তর অন্তর মূল্যসূচক অনুযায়ী ভিডিএটা চালু হবে। একটা শ্রমিকও বললেন না যে ভিডিএ পেয়েছে গত 7.5 বছরের মধ্যে। তাহলে ভিডিএ এখন দেওয়া বন্ধ হয়ে গেছে। এগুলো হলো মালিকের দালালি, মালিকদের মুনাফা পাইয়ে যাওয়ার জন্য, শ্রমিকদেরকে বেশি করে কাজ করাও, পয়সা কম দাও, মজুরি কম দাও, মালিকের মুনাফা বাড়াও, এই যে নীতি, এই নীতি রাজ্যে লাগু করেছে। আমরা এই নীতির বিরুদ্ধে একটা সর্বাত্মক আন্দোলন গড়ে তোলার জন্য এই সম্মেলন থেকে আমরা আহ্বান রাখছি। এটা শ্রমিকদের, শ্রমজীবীদের একটা জ্বলন্ত সমস্যা, এবং আমরা আশা করি যে আগামী দিনে এখানে গিয়ে আমরা সাফল্য নিয়ে। আরেকটা বিষয় আমি বলছি, এই সম্মেলনে ঐক্যবদ্ধ আন্দোলনে আহ্বান রেখে বক্তব্য রেখেছেন কৃষক সভা এবং গণমুক্তি পরিষদের পক্ষ থেকে আলোচনা করেছেন ক্ষেত মজুর ইউনিয়নের যিনি সেক্রেটারি, তিনি অসুস্থ থাকাতে আসতে পারেনি, তারও মেসেজ দিয়ে সম্মেলনের প্রতি ঐক্য ঘোষণা। আমরা চাইছি আমাদের রাজ্য শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, গণমুক্তি পরিষদ মিলে যৌথ একটা আন্দোলনের প্ল্যাটফর্ম তৈরি করে আমরা অগ্রসর হব এবং রাজ্যে ব্যাপকতর মানুষের কাছে আমরা পৌঁছবো, তাদেরকে সংগঠিতভাবে রাস্তায় নামাবো। এই সম্মেলন থেকে আমরা এই আহ্বান রেখেছি। 16টি কনফারেন্সে অংশগ্রহণ করার সুবাদে আমি যেটা লক্ষ্য করলাম, এই প্রথম একটা বিরাট সংখ্যক যুব প্রতিনিধি অংশগ্রহণ করেছে, যারা আগামী দিনের নতুন নেতৃত্ব এবং দায়িত্ব নেবেন। এবং সম্মেলনও নতুন প্রতিনিধির উপস্থিতি হার অন্যান্য সম্মেলনের চেয়ে অনেক বেশি সংখ্যার দিক থেকে, এবং নতুন নতুন সেক্টর মানে পেশা, সেই পেশাগুলোতে আমরা সংগঠন বাড়ানোর ফলেই তার প্রতিফলন গিয়ে এই সম্মেলনের মধ্যে এবং জমায়েতে ঘটেছে। জমায়েতটা সম্পর্কে যেটা যে আমাদের ধারণা ছিল এত লোক হবে, সেটা বলতে দ্বিধা নেই। কি সংগঠনগতভাবে আমরা যে বিভাগগুলোকে কোটা দিয়েছি জমায়েত করার জন্য, তার চেয়ে অনেক বেশি লোক কালকে সমবেত হয়েছে, এবং এটা শাসক দলের বিরুদ্ধে জেহাদের জন্য আমাদের মনে হয় এই উপস্থিতিটা আরও বেড়েছে। সমস্ত বাধা অতিক্রম করেই তারা অংশগ্রহণ করেছেন, এবং এত বড় জমায়েতের পরও শাসক দল থেকে তেমন কোনো, আমার মনে হয় তাদের দিক থেকে কোনো হেলদোল নেই। এবং লক্ষ্য করা গেছে, এটা ঠিক যে মানে রেলওয়ে স্টেশনে গাড়ি বন্ধ করে দিয়েছে, বাসগুলো পাঠিয়েছিলাম, লোক উঠতে বাধা দিয়েছেন, এবং অনেক কষ্টে 5টা বাস জোগাড় করা গেছে, সাহস করে 5টা মালিক আমাদেরকে গাড়িগুলো দিয়েছেন। কাল রাতেই সোনামুড়া লাইনে 4টে বাস কেন আমাদেরকে দিল, রেল স্টেশন থেকে লোক নিয়ে আসার জন্য 7 দিনের জন্য তাদেরকে, অর্থাৎ 4 থেকে বহির্ভূত করে দিয়েছেন, 7 দিন তারা লাইনে গাড়ি চালাতে পারবেন না, এই নির্দেশিকা জারি করেছেন। এর পেছনে হলো বিএমএস এবং শাসক দল, এ হলো গিয়ে তাদের জিজ্ঞাসা যেটা। আর লক্ষ্য করা হয়েছে গতকাল রাতে 2জনকে গ্রেপ্তার করা হয়েছে, একজন হলো গিয়ে প্রণব দাস, আরেকজন হলো উত্তম দেবনাথ। 2জনকে গ্রেপ্তার করা হয়েছে, আজকে সম্ভবত তাদেরকে কোর্ট ফরওয়ার্ড করা হয়েছে। তাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ আনা হয়েছে,
এটা ঠিক যে ফ্লাইওভার দিয়ে আসুক, এটা আমরা সমর্থন করি না। কিন্তু কার্যত ঘটনাটা কী হয়েছে, সেখানে জাম তৈরি হয়েছে এবং এটা রেল স্টেশন থেকে সাধারণত অটো দিয়ে গাড়ি দিয়ে মানুষ আসে। সেই রেল স্টেশনে গাড়ি এবং অটো বন্ধ করে দেওয়ার ফলে এবং সেখানে জনসভা ধরতে হবে, জনসভার টাইম চলে যাচ্ছে, ফ্লাইওভারে উপর দিয়ে কিছু লোক এসেছে এবং এটা আমরা নিশ্চয়ই ফ্লাইওভারের উপর দিয়ে আসুক এটা আমরা বলি না কখনো। কিন্তু কি করবে, তাদের তো মিটিং আসতে হবে। শাসক দলই তো তাদেরকে এমন একটা পরিস্থিতি তৈরি করেছেন, যে পরিস্থিতির জন্য এত দূর থেকে তারা এসছেন, গাড়ি ভাড়া খরচ করে সেই রাতের বেলা রওনা হয়েছেন, এই অবস্থায় তারা এসছেন, তারা তো মিটিংটা শুনতে চান এবং বাধ্যই অনেকটা উপর দিয়ে এসছে। এবং আমরা দেখলাম এই অজুহাতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, শুনলাম তাদেরকে আজকে জামিনও দেওয়া হয়নি। যাই হোক, এটা শাসক দলেরই, আমরা তো এটা কখনো করিনি। এর আগেও জমায়েতে নানা ধরনের অবস্থা তৈরি করেছিল, কিন্তু তারপরেও কিন্তু এটা আমরা করিনি। আমরা বলবো যে সামান্য কিছু ব্যাপার নিয়ে এত বড়, এবং তারাই সমস্যাটা তৈরি করলেন, নাহলে এই সমস্যা তৈরি হতো না। যারা সমস্যা তৈরি করলেন তারা নিজেরা স্বীকার করলেন না এবং তার জন্য নিজেদের কোনো অনুভূতি নেই, বা নিজেরা এই যে ভুলটা করেছেন সেটা স্বীকার করতে চান না। উল্টো এটা দেখা গেল সেখানে দুজনকে গ্রেপ্তার করেছেন, আরও হয়তো কয়েকজনকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা তারা করছেন। এখন জমায়েতে যারা এসছেন তারা ফিরে গিয়েছেন এবং ওর মধ্যে একটা ভালো অংশ, এর মধ্যে যেটা উল্লেখযোগ্য অংশ, প্রাইভেট কার এমনকি বাইক, যেটা কল্পনা করা যায় না। কমলপুর, কোয়াই, দূর দূরান্ত থেকে বাইকে এসছেন। একটা বাইকে দুজন করে আসলে তাহলে সাধারণত 200 বাইক যদি 400 জন আসে। এভাবে আজকে আমরা হিসাব নিয়েছিলাম কোন মহকুমা থেকে কত এসছে। এতে দেখলাম শুধু অর্গানাইজড সিআইটুর অর্গানাইজড যে সংখ্যাটা, এটাই প্রায় 22 থেকে 23,000 হবে। তারপর তো কিছু আছে বিভিন্ন ধরনের লোক, পরে দেখা গেছে 25 থেকে 26 কাছাকাছি চলে গেছে পরে। সেটা এটা হলো স্পন্টিনিউয়াস একটা ভালো অংশের লোক যারা আসেন মিটিংয়ে মিটিংয়ে। আমরা তো সেটা পেপারও দিয়েছি, এসেছেন সেটা। এতে 25 থেকে 26,000-এর মতো লোক কালকে সমবেত হয়েছে। এবং বলতে পারেন যে এত লোক সমাগম করবেন, এটা তো আমরা আহ্বান দিয়েছি, আমরা সেখানে গিয়ে মানুষ সাড়া দিয়েছেন। সাড়া দেওয়াটা তো মানুষের দিক থেকে অপরাধের কারণ ঘটতে পারে না, এবং এই উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। সম্মেলনের যেটা লক্ষণীয় দিক, যে কালকে থেকে আজকে পর্যন্ত এত সুশৃঙ্খলভাবে সম্মেলনটা শেষ হয়েছে, যে 38 জন তারা আলোচনা করেছেন, সেই আলোচনার প্রধানত গুরুত্ব পেয়েছে তাদের পেশাগত সমস্যাগুলো। প্রতিটা পেশা নানা দিক থেকে আক্রান্ত। তারা কাজ পাচ্ছেন না, তারা মজুরি পাচ্ছেন না, তারা ঘোষিত যে সুযোগ সুবিধাগুলো এগুলো পাচ্ছেন না। এই কথাগুলো তাদের আলোচনায় উঠে এসেছে, পেশাগত সমস্যাগুলো। আমরা সমগ্র আলোচনার পরিপ্রেক্ষিতে আজকে সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে সম্মেলন থেকে ফিরে গিয়েই পেশাগত সমস্যা এবং তার যে এলাকার যে কিছু জ্বলন্ত সমস্যা আছে এলাকাতে, যেগুলো সরকার করতে পারে, এখনই করতে পারে, এই সমস্যাগুলোকে চিহ্নিত করে আন্দোলন শুরু করার জন্য সম্মেলন থেকে সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করা হয়েছে। এখন থেকে যাতে সে আন্দোলনের প্রস্তুতি শুরু করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন, তার জন্য সম্মেলন থেকে আহ্বান জানানো হয়েছে। পেশাগত মিন্স এক একটা পেশার এক এক ধরনের সমস্যা, তার কাজের যে সমস্যা, পেশাগত সমস্যা মানে তার কাজের সমস্যা, এবং এই সমস্যাটা তার পেশাগত সমস্যার সঙ্গে যুক্ত হবে। স্থানীয় সমাজ দুটো মিলিয়ে এই আন্দোলনটা শুরু করার জন্য বলা হয়েছে। এখানে শুনছিলেন আপনারা বাকি যে দিকগুলো, আমাদের অফিস বেয়ারার্সের মধ্যেও নতুন মুখ এসছে। অফিস বেয়ারার্সের মতো যারা দায়িত্বপ্রাপ্ত তাদের মধ্যেও নতুন মুখ আসছে এবং নতুন পুরনের সংমিশ্রণ হয়েছে। আর জেনারেল কাউন্সিল একটা ভালো সংখ্যক বলেছিলেন যে 64 জন এসছে, বিরাট সংখ্যা, 64 জন নতুন মুখ এসছে। সবটা মিলিয়ে আমরা আগামী দিন রাজ্যে শ্রমিক আন্দোলন, গণ আন্দোলনে শ্রমিক শ্রেণীর উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, সেই দায়িত্ব যাতে আমরা যথাযথভাবে পালন করতে পারি এবং সেখানে ভূমিকাটা আমরা গ্রহণ করতে পারি, এটাই ছিল সম্মেলনের প্রধান আলোচ্য বিষয়। একটা হলো সর্বভারতীয় ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে, শ্রমিক স্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে লড়াই আমাদের আরও জোরদার করা হবে, আহ্বান দেওয়া হয়েছে।
দ্বিতীয় হলো আমাদের জনগণের ঐক্য রক্ষা করার জন্য দেশপ্রেম দেশাত্মবোধ নিয়ে যারা দেশকে মানুষের মধ্যে বিভাজন করছে, দেশের জ্বলন্ত সমস্যাগুলো অস্বীকার করছে, যারা ধর্মের নামে রাজনীতিকে যুক্ত করে উন্মাদনা তৈরি করছে, এটার বিরুদ্ধে আমরা মনে করি শ্রমিক শ্রেণীকে মুখ্য দায়িত্ব নিয়ে ব্যাপকতর একটা ঐক্য গড়ে তুলতে হবে এবং এই ঐক্যবদ্ধ শক্তি একমাত্র এই ধরনের প্রবণতাকে রুখতে পারে। এটা রুখা সম্ভব, এটা আমরা রুখবো। এই চ্যালেঞ্জ নিয়ে আমরা রাস্তায় নামবো এবং এই শক্তি নিয়ে রাস্তায় নামার জন্য আমরা আমাদের সংগঠনকে সুদৃঢ় করার ঐক্যবদ্ধ করার জন্য উদ্যোগ রাখবো এবং এটা সংগঠনের মধ্যে আলোচনা এসছে। আর এই সাংবাদিক সম্মেলনে আমরা প্রেস মিডিয়ার বন্ধুদের, ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুদের স্বাগত জানাচ্ছি। CI2 ষোড়শ সম্মেলনের পর প্রথম আমরা আপনাদের সাথে মিলিত হচ্ছি। গতকাল এবং আজ 10 এবং 11 নভেম্বর CI2 ত্রিপুরা রাজ্য ষোড়শ সম্মেলন আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হয়েছে। গতকাল আপনারা দেখেছেন সবাই, ত্রিপুরা রাজ্যের ইদানিংকালের 2025 সালের বলা যায় সর্ববৃহৎ একটি জমায়েত সংগঠিত হয়েছে। আমরা বিভিন্ন মহকুমাগুলো থেকে হিসেব নেবার চেষ্টা করেছি, তাতে বিভিন্ন মহকুমা থেকে আমাদের কাছে যা হিসেব এসছে তাতে সেটা 25,000-এর উপর হয়ে যাবে। সব মহকুমার হিসাব এখনও খুঁটিনাটি আসেনি। সাধারণভাবে যেটা এসছে, বিভিন্ন ভেতর থেকে অনেক লোক বিভিন্ন আলাদাভাবে গাড়ি করে নিজেদের প্রাইভেট কারে করে এসছেন, কেউ বাইক ব্যবহার করে এসছেন, সেইগুলোর হিসাব এখনও আমরা পাইনি। কিন্তু গতকাল রাত পর্যন্ত যা হিসেব আমরা নিতে পেরেছি তাতে প্রায় 25 থেকে 26,000 মানুষ গতকালকের সমাবেশে অংশগ্রহণ করেছেন। তার জন্যই বলছি যে 2025 সালে ত্রিপুরা রাজ্যে এটা হচ্ছে এখন পর্যন্ত সর্ববৃহৎ সমাবেশ। এই সমাবেশকে আটকাবার জন্যে সব ধরনের প্রস্তুতি বিজেপি তাদের রাজ্য মিটিংয়ে গত কয়েকদিন আগেই তারা সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সিদ্ধান্ত তারা নিয়েছে যে এই সমাবেশ যাতে কোনোভাবেই সংগঠিত হতে না পারে তার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে হবে। তার জন্যে তারা সর্বনিম্ন তাদের মণ্ডলে মণ্ডলে খবর পাঠায় যে সর্বত্র সেই পরিবেশ পরিস্থিতি তৈরি করো যাতে সমাবেশে অংশগ্রহণকারী মানুষ এখানে অংশগ্রহণ করতে না পারে। প্রথম আগের 2 দিন বাড়ি বাড়ি গিয়ে মানুষকে শাসিয়েছে যাতে কেউ সমাবেশে না আসেন। শ্রমজীবী মানুষকে গিয়ে শাসিয়েছে, কাজের ক্ষেত্রে গিয়ে শাসিয়েছে যাতে সমাবেশে অংশগ্রহণ না করেন, এবং সর্বশেষ হুলিয়া জারি করে দেয় যে গতকাল বেলা 12টা পর্যন্ত বিভিন্ন মহকুমাগুলো থেকে যাতে কোনো গাড়ি ছেড়ে আগরতলার দিকে না আসে। বেলা 12টা পর্যন্ত সমস্ত যানবাহন বন্ধ যাতে থাকে তার ব্যবস্থা করতে হবে, এই ধরনের হুলিয়া জারি করে দেয়। আমরা আনন্দিত এই হুলিয়া জারি করা সত্ত্বেও মানুষের যে প্রতিবাদের লাভা মুখ আজকে সেখানে খুলে যাচ্ছে। আগে এইরকম হুলিয়া জারি করলে পর অধিকাংশ স্ট্যান্ডের শ্রমিক বন্ধুরা তাদের নিজেদের গাড়ি চালাবার স্বার্থে পরবর্তী সময়ে এই তাদের বিষয়টাকে মনের দিক থেকে না মানলেও অনেকেই মেনে চলতে বাধ্য হতেন। কিন্তু আমরা দেখলাম গতকালকে রাজ্যের বহু জায়গায়, একটা উদাহরণ আমরা বলতে পারি যে কমলপুরে সেখানে বলা হয়েছিল 12টা, সব জায়গাতেই বলেছে 12টা পর্যন্ত গাড়ি ছাড়া যাবে না। কমলপুরের সেখানকার শ্রমিকরা সেখানে সবাই দলমত নির্বিশেষে, চিন্তা ভাবনা নির্বিশেষে তারা জড়ো হয়ে সবাই গিয়ে তারা সিদ্ধান্ত নেন যে না, শ্রমিক এবং যাত্রী সাধারণ সিদ্ধান্ত নেন আমরা এই হুলিয়া মানি না। সকাল 7টা থেকে কমলপুর থেকে স্বাভাবিক যান চলাচল শুরু হয়ে যায়। তাহলে আজকে আমরা লক্ষ্য করছি যে এই কি বিজেপি কি বিএমএস তাদের নির্দেশ আজকে মানতে সাধারণ শ্রমিক সাধারণ জনগণ আজকে মানতে বাধ্য নয়, তারা মাথা নত করতে বাধ্য নয়। এটা ত্রিপুরা রাজ্যের যে নতুন দিক নির্দেশ সর্বত্র দিকে দিকে আমরা লক্ষ্য করছি, তারই একটা জ্বলন্ত দৃষ্টান্ত বা উদাহরণ। এখন আপনারা দেখেছেন গতকাল আমাদের সমাবেশে
আমাদের সর্বভারতীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড তপন সেন, তিনি এসেছিলেন। তিনি আলোচনা সংগঠিত করেন। আমাদের সর্বভারতীয় কমিটির নেতা, অল ইন্ডিয়া কমিটির অন্যতম সম্পাদক এবং পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির তিনি সভাপতি কমরেড রণাদি সাহু, প্রাক্তন পশ্চিমবাংলা বামফ্রন্ট সরকারের শ্রমমন্ত্রী ছিলেন তিনি সেখানে বক্তব্য রাখেন। এবং আমাদের রাজ্যে বিরোধী দলনেতা কমরেড জিতেন্দ্র চৌধুরী বক্তব্য রাখেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকার বক্তব্য রাখেন। এছাড়া আমাদের CI2-র নেতৃত্বের দিক থেকে আমাদের সহসভানেত্রী কমরেড জয়া বর্মন আলোচনা সংগঠিত করেন। আমাদের সভাপতি কমরেড মানিক দেও আলোচনা সংগঠিত করেন। তো এরপর আমরা এই সভা শেষ করার পর আমরা বিকেলবেলা আমাদের আভ্যন্তরীণ যে অধিবেশন, সেই অধিবেশনের কাজ আমরা শুরু করি এবং সেখানে আমরা আমাদের কর্মসূচি ভেতরের কাজ শুরু হয়। সেখানে আমাদের যে রিপোর্ট 48 পৃষ্ঠার রিপোর্ট, সেই রিপোর্ট আমরা পেশ করি সম্মেলনের কাছে। এর উপর আজ সকাল থেকে গতকালই আমাদের সাধারণ সম্পাদক ভেতরে উদ্বোধনী ভাষণ রাখেন এবং তার পাশাপাশি আমাদের সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান ছিলেন কমরেড অঘুর দেববর্মা। আপনারা জানেন ওনাকে। কমরেড অঘুর দেববর্মা রাজ্যের প্রাক্তন কৃষিমন্ত্রী ছিলেন। তিনি আমাদের চেয়ারম্যান ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির। তিনি স্বাগত ভাষণ রাখেন এবং তারপর আমাদের সাধারণ সম্পাদক উদ্বোধনী বক্তব্য রাখেন। উদ্বোধনী বক্তব্য পর আমাদের রিপোর্ট উত্থাপিত হয়। CI2-র পক্ষে আমরা রিপোর্ট উত্থাপন করি। রিপোর্টের সেদিন গতকাল রাতের মতো কর্মসূচি শেষ হয়। আজ সকাল থেকে প্রতিনিধিরা আলোচনা শুরু করেন এই রিপোর্টের উপর। সকাল 9টা থেকে আমাদের অধিবেশন শুরু হয় এবং সারা দিন ধরে এই সন্ধ্যা 6টা 10 মিনিট পর্যন্ত 38 জন প্রতিনিধি আলোচনায় অংশগ্রহণ করেন। এই 38 জন প্রতিনিধি আমাদের এই রিপোর্টকে সমর্থন জানান এবং তো এর মধ্যে 11 জন মহিলা প্রতিনিধি ছিলেন। 38 জন এই যে প্রতিনিধি যারা আলোচনায় অংশগ্রহণ করেন তার মধ্যে 11 জন মহিলা প্রতিনিধি ছিলেন। তারা এই রিপোর্টকে সমৃদ্ধ করেন আর আলোচনার মধ্য দিয়ে আমাদের রিপোর্টকে সমৃদ্ধ করার কাজে তারা অংশগ্রহণ করেন। এরপর এই রিপোর্ট সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং একটি দাবি সনদও সেখানে 17 দফা দাবির ভিত্তিতে একটি দাবি সনদও সেখান থেকে গৃহীত হয়। এর পাশাপাশি আমরা আমাদের জনজীবনে শ্রমজীবী মানুষের সামনে এই সময়ে যে বড় বিপদ, একটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের দিক থেকে, আরেকটি হচ্ছে রাজ্য সরকারের দিক থেকে। এই দুটো বিপদ হচ্ছে, একটা হচ্ছে আমরা এই প্রস্তাবগুলো সম্মেলনের কাছে নিয়ে আসি। আমরা বলেছি যে প্রতিহত করো কেন্দ্রের জনবিরোধী কর্পোরেটমুখী নীতি। এই প্রস্তাব আমরা সম্মেলনের কাছে পেশ করি এবং সম্মেলন সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব গ্রহণ করে। এবং আমাদের এই মুহূর্তের যে বিপদ, রাজ্যে আইনের শাসন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম তীব্র করুন, এই দাবিতে আমরা প্রস্তাব রাখি এবং সেই প্রস্তাবও গৃহীত হয়। এরপর সর্বশেষে এই আমাদের নতুন কমিটি তৈরি হয়। এই নতুন কমিটি আমরা প্রথমেই আমাদের কার্যকরী কমিটি, সেখানে অফিস বিয়ারার আমরা নির্বাচন করি। আমাদের আগে 23 জনের অফিস বিয়ারার ছিল। 23 জনের অফিস বিয়ারার, এবারও 23 জনেরই অফিস বিয়ারার বা আমরা সম্পাদক মণ্ডলী বলতে পারি, সেটা আবার 23 জনের সম্পাদক মণ্ডলী তৈরি হয়। তার নামের প্রস্তাব আমরা আপনাদের নাম যেটা গৃহীত হয়েছে, সম্মেলন সিদ্ধান্ত নিয়েছে, এটার কপি আপনারা পেয়ে যাবেন। সবাইকে আমরা কপি দিয়ে দেব। এই অফিস বিয়ারার বা সম্পাদক মণ্ডলী তৈরি হওয়ার পর আমাদের সেই অফিস বিয়ারার হিসেবে সেখানে নির্বাচিত হন, পুনরায় নির্বাচিত হন সভাপতি হিসেবে কমরেড মানিক দে। সাধারণ সম্পাদক হিসেবে সম্মেলন থেকে আবারও আমাকে নির্বাচিত করা হয় এবং কোষাধ্যক্ষ হিসেবে আমাদের নির্মল রায়কে নির্বাচিত করা হয়। এছাড়া আমাদের সহসভাপতিরা আছেন, যেমন কমরেড রমিতাভ দত্ত অন্যতম সহসভাপতি। এছাড়াও আরও সহসভাপতিরা আছেন এবং আমাদের আরও সম্পাদকরা সেখানে আছেন। আপনার তালিকার মধ্যে সবটাই পুরোটাই পেয়ে যাবেন। আমরা এরপর যেটা করি, সেখান থেকে আমাদের জেনারেল কাউন্সিল বা সাধারণ পরিষদ আমাদের বলা হয়, এই সাধারণ পরিষদের প্রস্তাব আমরা দিই। এই সাধারণ পরিষদে 137 জনের প্রস্তাব আমরা সম্মেলনের কাছে দিই
এবং এই 137 জনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। 137 জনের মধ্যে মহিলা ছিলেন 23 জন। 137 জনের মধ্যে মহিলা 23 জন, তার মানে প্রায় 17%। এই কমিটির মধ্যে 17% আছেন মহিলা। এবং সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়, এই 137 জনের মধ্যে 64 জন হচ্ছেন এবার প্রথম নতুন মুখ। তারা 137 জনের মধ্যে তারা এই কমিটিতে অন্তর্ভুক্ত, জেনারেল কাউন্সিল সভ্য হিসেবে তারা নির্বাচিত হন। এই আমাদের যে পদ্ধতি, জেনারেল কাউন্সিল আবার কার্যকরী কমিটি বা ওয়ার্কিং কমিটি তৈরি করে। এই কার্যকরী কমিটি ওয়ার্কিং কমিটি তৈরি হয় 61 জনের। এই 61 জনের কমিটি জেনারেল কাউন্সিল থেকে নির্বাচিত হয়। আমাদের যে প্রতিনিধিরা এখানে এই সম্মেলনে অংশগ্রহণ করেন, এর মধ্যে যেটা উল্লেখযোগ্য দিক আমরা দেখেছি, এই প্রতিনিধিদের মধ্যে মোট প্রতিনিধি আমাদের অংশগ্রহণ করেন 406 জন। সম্মেলনে 406 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। তাতে এই 406 জনের মধ্যে 80.39% হচ্ছেন পুরুষ প্রতিনিধি, আর 17.61% হচ্ছেন মহিলা প্রতিনিধি। আমরা সবচাইতে CI2-তে যে নতুন ব্লাডের নতুন মানুষ আমাদের CI2-তে আজকে অংশগ্রহণ করছেন, এটা আমাদের কাছে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়। 50 বছরের নিচে প্রতিনিধিদের মধ্যে 50 বছরের নিচে ছিলেন 48%। 50 বছরের নিচে 48% প্রতিনিধি ছিলেন 50 বছরের নিচে। তাতে নতুন তারা প্রতিনিধিরা এই সম্মেলন প্রথম রাজ্য সম্মেলনে এসছেন। দিয়ে দাও 40 নিচে। আচ্ছা, আর 40 নিচে 40 বছরের নিচে আছে আমাদের 27%। 50-এর নিচে হচ্ছে 48, আর 40 নিচে আছে 27%। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 40 বছরের নিচে সারা ভারতবর্ষে আমরা 40 বছরের নিচে শ্রমজীবীদের সংগঠিত করছি বেশি করে, যারা আগামী দিনে নেতৃত্ব দেবে সংগঠনকে। এই সংখ্যাটা হচ্ছে 27%। এই সম্মেলনে তারা এসছেন। আর এবার প্রথম রাজ্য সম্মেলনে এসছেন 137 জন। তাহলে CI2, এটা উল্লেখযোগ্য যে CI2-তে এত আক্রমণ, এত বাধা, এত বিপত্তি, তারপরও এই সম্মেলনের মধ্যে 137 জন প্রতিনিধি, যার পার্সেন্টেজটা হচ্ছে 34%, মোর দেন ওয়ান থার্ড এই সম্মেলনে প্রথমবারের মতো সেখানে অংশগ্রহণ করেছেন। তাহলে মোটামুটিভাবে এই হচ্ছে আমাদের প্রাথমিক যে সম্মেলন সংক্রান্ত বিষয়ে আমাদের কথা। এছাড়া অন্যান্য বিষয়গুলো সম্পর্কে আমাদের সত্য মানুষের যে প্রতিবাদের লাভা মুখ আজকে সেখানে খুলে যাচ্ছে। গতকাল বেলা 12টা পর্যন্ত বিভিন্ন মহকুমাগুলো থেকে যাতে কোনো তাদের বিষয়টাকে মনের দিক থেকে না মানল, অনেকেই মেনে চলতে বাধ্য হতেন। কিন্তু আমরা সর্বনিম্ন তাদের মণ্ডলে খবর পাঠায় যে সর্বত্র সেই পরিবেশ পরিস্থিতি দিক নির্দেশ সর্বত্র দিকে আমরা লক্ষ্য করছি। তারই একটা অল ইন্ডিয়া কমিটির অন্যতম সম্পাদক এবং পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির তিনি সভাপতি, বাড়ি গিয়ে মানুষকে শাসিয়েছে যাতে কেউ সমাবেশ